হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগে আমি শেয়ার করব আমাদের নিউ ইয়র্ক যাওয়ার পুরো জার্নিটা। আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে এই ছোট ছোট দুইটা বেবি নিয়ে কিভাবে আমরা নিউ ইয়র্ক জার্নিতে পুরো নিউ ইয়র্ক সিটিটা এক্সপ্লোর করলাম, যতটুকু পসিবল হয়েছে। তো ট্রাই করব আপনাদেরকে সব দেখানোর জন্য, এবং আমি আপনাদের রিকোয়েস্ট করবো যাতে আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো দেখতে পাচ্ছেন আমরা গাড়ি করে চলে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডে। ওখানে আর ভিডিও করা হয় না, কারণ হচ্ছে বেশি রাশ ছিল। দেন হচ্ছে বাসে করে আমরা যখন নিউ ইয়র্কে পৌঁছে গেলাম, অ্যান্ড পৌঁছানোর পরেই দেখেন সিটিটা এত সুন্দর লাগছিল বলার বাইরে। আমরা যখন বের হয়েছি বাস স্ট্যান্ডের সামনে থেকে, এখানে লাইন ধরে হচ্ছে আপনার ইয়েলো কার ট্যাক্সিগুলো ছিল, এগুলো দেখতে খুবই ভালো লাগছিল। তো পরেও হচ্ছে উনি কি করছে, একটা উবার বুক করছিল। যেহেতু বাচ্চা মানুষ, তো আমাদের পক্ষে ট্রেনে জার্নি করা পসিবল না, অ্যান্ড ট্যাক্সি তো আমাদের মানে নিউ ইয়র্কে এসে ট্যাক্সিতে চড়ার অভিজ্ঞতা আমাদের যেহেতু আগেও নাই, তো সেই জন্য আর নতুন করে এটা এক্সপ্লোর করতে যাইনি। আমরা একটা উবার বুক করেছিলাম। আমরা বাচ্চা নিয়ে কোথাও ঘুরতে বের হলে সবার আগে দেখি যে ওদের কমফোর্ট জোনটা কোথায়, কোথায় গেলে ওদের কষ্ট হবে না, দেন আমাদেরও কষ্ট হবে না, কারণ ওদের কষ্ট হওয়া মানে আমাদের কষ্ট হওয়া। তো সেই জন্য সবসময় ট্রাই করি যাতে ওদের কমফোর্ট জোনের মধ্যে থেকে আমরা আমাদের পুরো লাইফটাকে এনজয় করি। তো যেমন দেখতে পাচ্ছেন আমাদের ছোট ছোট দুইটা বেবি আছে, আর আদ্বিকা তো এখন মোটামুটি একটু বড় হয়েছে, বাট আর ইরাইকা একদমই ছোট। অনেকে আসলে আমাকে জিজ্ঞাসা করে যে তুমি ছোট ছোট দুইটা বেবি নিয়ে কিভাবে ট্রাভেল করো, দেন হচ্ছে তোমার কি কোনো কষ্ট হয় না, এটা সেটা অনেকে জিজ্ঞাসা করে আসলে, কারণ কিউরিয়াসিটি থেকে জিজ্ঞাসা করাটা চলে আসে। আমার আসলে ছোট বেবি নিয়ে ট্রাভেল করার এক্সপিরিয়েন্সটা আগে থেকেই ছিল। যেমন আদ্বিকা যখন ছোট ছিল একদম 6-7 মান্থ, তখন থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। যখন আমরা মালয়েশিয়া ছিলাম তখন আমরা বিভিন্ন আইল্যান্ডে ওকে নিয়ে ঘুরতে গেছি, দেন বিভিন্ন সিটিতে আমরা ঘুরতে গেছি। দেন আসলে ওকে নিয়ে শুধু যে মালয়েশিয়ার মধ্যে এক্সপ্লোর করছি তা না, আমরা কিন্তু বিভিন্ন দেশে ওকে নিয়ে আমরা ঘুরতে গেছিলাম, যেমন থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়া, তুর্কি, আরও অনেক জায়গায়। যেমন ওকে নিয়ে আমরা কিন্তু কানাডা, আমেরিকাতেও আসছিলাম, এর আগে ঘুরতে আসছিলাম 2023-তে। তো আমাদের মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আছে যে কিভাবে বাচ্চাদেরকে ম্যানেজ করতে হয়, কিভাবে ওদের জিনিসপত্র ক্যারি করতে হয়, কোন কোন জিনিসটা নিতে হয়। এই সব জিনিসগুলো সবসময় আমি অনেক বেশি কেয়ারফুল থাকি এইসব জিনিসে। মানে আমি চেষ্টা করি যাতে ওদের কষ্টটা না হয়, আমাদের দুইজনের একটু কষ্ট হলেও যাতে ওর মানে বাচ্চাদের যাতে কষ্ট ফেস করতে না হয়, ওরা যাতে স্মুথলি জিনিসটা মানে এনজয় করতে পারে, আমি সেটাই ট্রাই করি সবসময়। যেমন হচ্ছে ইরাইকা, তো আদ্বিকা এখন বড় হয়ে গেছে, আদ্বিকার ডাইপার ব্যাগ লাগে না, বাট ইরাইকার লাগে। তো আমি ইরাইকার প্যাম্পাস বলেন, ওর ওয়াইপস, দেন হচ্ছে ওর মানে বেবি ফুডগুলো, এখন ও তো খাবার খায়, যেহেতু ওর অলরেডি অলমোস্ট 1 ইয়ার হয়ে যাচ্ছে, তো ওর খাবার লাগে। তো ওর বেবি ফুডগুলো ক্যারি করি, প্যাম্পাস, দেন হচ্ছে ওয়াইপস। দেন আমি মাঝে মাঝে সেখানের সাথে একটু আদ্বিকার মানে কিছু স্ন্যাক্সও রাখি, যেমন যদি মানে সাডেনলি আদ্বিকারও খিদা লাগে যাতে ওকে আমরা দিতে পারি। কারণ হচ্ছে সবসময় দেখা যায় কি আমরা এমন একটা কোথাও জায়গায় গেছি, যেমন বড় একটা পার্কে গেছি, ওই পার্কের মধ্যে আশেপাশে কোনো ফুড স্টল নাই, বা কোনো যে মানে ইনস্ট্যান্ট কোনো খাবার কিনে দিতে পারবো ওইরকম কোনো অপশন থাকে না। তো তখন যাতে আমরা ওটাকে সেফ মানে স্পেস হিসেবে ইউজ করতে পারি, আর ইরাইকার হচ্ছে ডাইপার ব্যাগটা, সেই জন্য সেখানে আমি মাঝে মাঝে কিছু ফুডস রেখে দিই, যেমন কুকিজ, দেন হচ্ছে গিয়ে জুস, এরকম টাইপের কিছু খাবার রেখে দিই, যেমন পানিও রাখি। যেমন আমরা শুধু ফুডস অ্যান্ড ডাইপারই ক্যারি করি না, আমরা ওদের মেডিসিনটাও ক্যারি করি। যেমন হচ্ছে ছোটোবেলা থেকে ওরা যে মেডিসিনটা নিয়ে অভ্যস্ত, যেমন জ্বর উঠলে যে মেডিসিনটা নেয়, সর্দি আসলে যেই মেডিসিনটা নেয়, আমরা সেই সব মেডিসিনগুলো মানে ম্যান্ডেটরি মেডিসিনগুলো সাথে সাথে ক্যারি করি, যাতে ইনস্ট্যান্ট ওদের যদি কোনো খারাপ লাগে, জ্বর ওঠে, তাহলে যাতে আমরা দিতে পারি। যাই হোক, আমরা নিউ ইয়র্কে পৌঁছে একটা উবার বুক করছিলাম। তো ওই উবারে করে হচ্ছে আমাদের হোটেল পর্যন্ত আসছি। আসলে নিউ ইয়র্ক সিটিটা দেখার মতো সুন্দর, চারপাশে এত সুন্দর সুন্দর বিল্ডিংস, লাইট, মানুষজন। আমরা হোটেল আসার সময় অনেক জ্যাম ছিল, বাট জ্যাম থাকলেও এখানে যে মানুষ নিজের লাইফটা কিভাবে এনজয় করে এত মানে ব্যস্ততার মধ্যেও, সেটা আসলে দেখে খুবই অবাক হলাম। আমরা নিউ ইয়র্কে এসে যে হোটেলটাতে উঠেছিলাম সেটার নাম হচ্ছে স্প্রিং হিল হোটেল। হোটেলটা আসলে খুবই সুন্দর ছিল, মানে লবির এরিয়াটা খুবই কমফোর্টেবল ছিল, এখানে বসার অনেকগুলো সিট ছিল, মানে আপনার চাইলে এখানে একদম একটা মিটিং এর মতো করেও আড্ডা দিতে পারবেন সেরকম। এই যে আমি আদ্বিকার ইরাইকাকে নিয়ে বসেছিলাম, আদ্বিকা কিছুক্ষণ পরপর পাপাকে গিয়ে জিজ্ঞাসা করছিল যে আর কতক্ষণ লাগবে। তো দেন এরপরে উনি কি নিয়ে চলে আসলো রুমে। আমাদের আসলে মেইন কথা হচ্ছে আমাদের হোটেলের ফার্স্টে যে রুমটা দিয়েছিল আমাদেরকে, সেই রুমে আপনার এয়ারকনটা তেমন একটা কাজ
কাজ করছিল না, যেহেতু এখন নিউ ইয়র্কে হচ্ছে আপনার সামার সিজন চলতেছে, তো বুঝতেই পারছেন কি পরিমাণ গরম। এই গরমের মধ্যে আসলে মানে আপনার হোটেলে স্টে করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু সেখানে কোনো ফ্যান থাকে না। তো তারপরে আমরা তো ফার্স্ট জানতাম না, আমরা ঢুকলাম হোটেলে। তো হোটেলে ঢুকে রুমটা চেকিং করতেছে, আর এই যে দেখেন আমাদের হোটেলের রুমের নাম্বারটা কত, 911। আদ্বিক এটা দেখে খুবই হাসছিল, বলতেছিল মমি লুক ইমার্জেন্সি নাম্বার। আর একটা কথা হচ্ছে, আমরা হোটেল বুক করার সময় সবসময় চেষ্টা করি যাতে 2টা বেড থাকে রুমে, ওইভাবে করে রুমটা বুক করার জন্য, যাতে আমরা একটু শান্তি মতো ঘুমাইতে পারি। কারণ কোথাও ঘুরতে গেলে দেখা যায় আমাদের অনেক কষ্ট হয়ে যায়, অনেক ট্রাভেল করতে হয়, অনেক হাঁটতে হয়, অনেক জার্নি হয়ে যায়। এটা আমাদের বলেন, বাচ্চাদের বলেন, সবারই। তো বাসায় এসে যাতে মানে হোটেলে আসার পরে যাতে একটু শান্তি মতো রিল্যাক্সে ঘুমানো যায়, সেটাই চেষ্টা করি। তো সেই জন্য 2টা বেড নেওয়া। তো 2টা বেড নিলে দেখা যায় একটা বেড আদ্বিকা আর উনি ঘুমালে, আর একটা বেড আমি আর ইরাকে ঘুমাই। বা যখন শুধু আদ্বিকা ছিল তখনও আমি আর আদ্বিকা ঘুমাতাম, উনি আলাদা ঘুমাতো, তাহলে দেখা যেত একটু শান্তি মতো ঘুমানো যেত। কারণ একটা বেডে 4 জন বা 3 জন একসাথে ঘুমানো খুবই ডিফিকাল্ট হয়ে যায় মুভ করাটা, কারণ হোটেলের বেডগুলো কিন্তু কিং সাইজ হয় না, ওইগুলো কুইন সাইজ হয়, দ্যাটস ওয়াই। সো যাই হোক, আমাদের কিন্তু এখানে হোটেলের রুমগুলোর কিন্তু প্রায় সবগুলাই সেম, সেজন্য আসলে রুমটা চেঞ্জ করার পরে ভিডিওটা আমি আর করি নাই। আমরা আসলে মানে হোটেল আসার পরে মানে এত বেশি টায়ার্ড হয়ে গেছি, তো বাইরে গিয়ে আসলে খাবার দাবার খাওয়া একদমই পসিবল ছিল না। প্লাস হচ্ছে বাইরে অনেক গরম, তো উনি কী করছে, বাইরে থেকে খাবার অর্ডার করে দিচ্ছে। এটা হচ্ছে চিকেন রোস্ট মেবি, একটা বাঙালি রেস্টুরেন্ট পাইছে, বাঙালি রেস্টুরেন্ট থেকে। ওয়াও, বিরিয়ানিটা অনেক মজা লাগছে। এটা চিকেন বিরিয়ানিটা অনেক মজা হয় মনে হয়। ও ওকে, আমি বলবো সব কিছু, ফার্স্ট আমি একটু খাবারগুলো দেখাই। তারপর এই যে এটা হচ্ছে গিয়ে আপনার পোলাও আর রোস্ট, হ্যাঁ মোলা পোলাও আর রোস্ট। তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাই কত ডলার নিয়েছে। এই যে লুক এট দিস, এটা হচ্ছে গিয়ে আপনার রেস্টুরেন্টের নাম হচ্ছে হ্যালো বাংলাদেশ। তো এখানে 2টা চিকেন বিরিয়ানি নিয়েছে $24, আর হচ্ছে একটা চিকেন রোস্ট পোলাও নিচ্ছে $15। তো আর ট্যাক্স নিচ্ছে এখানে আবার $3.46। তো টোটাল ইনক্লুডিং এভরিথিং আপনার $42, মানে কাইন্ড অফ $43 নিচ্ছে, 46 সেন্ট। আর কি বলবো। তো এই হচ্ছে আমাদের খাবার। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, যে এখানে পানির বোতলের দাম কত। এই যে লুক এট দিস, এই ছোট্ট একটা পানির বোতল, এটার দাম হচ্ছে আপনার $4। মানে বাংলাদেশে হচ্ছে কি 500, হ্যাঁ মানে বাংলাদেশে হচ্ছে গিয়ে একটা পানির বোতলের দাম হচ্ছে $500। তো আপনারা বুঝতে পারতেছেন যে কি পরিমাণ এক্সপেন্সিভ আমেরিকাতে মানে চলাফেরা করা। অ্যান্ড আমি আপনাদেরকে একটু বিরিয়ানিটা খুলে দেখাই। এখানে মনে হয় 2টা বিরিয়ানি দিলে এনাফ হয়ে যেত, কারণ আদিকে তারা এত কিছু খাই না আসলে। তারপর উনি রিক্স না নিয়ে দিয়ে দিচ্ছে। এই যে লুক এট দিস, অনেকদিন পরে বাংলাদেশি খাবার খাবো। আমাদের আসলে আমরা যেখানে থাকি সেখানে বাংলাদেশি রেস্টুরেন্ট খুবই কম, মানে নাই বলতে গেলে। ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, বাট হয়তো আছে বাংলাদেশি রেস্টুরেন্ট, আমরা এখনো খুঁজে দেখি নাই। বাট ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে আমার জানা মতো, আমরা খাইছিলাম, বাট বাংলাদেশি রেস্টুরেন্টে খাই না। তো এই যে বাংলাদেশি চিকেন রোস্ট আর এটা পোলাও, এটা আর দেখাবো। বিরিয়ানিটা অনেক মজা লাগছে। সো নাদিম ভাই যদি ভিডিওটা দেখে থাকে অনেক খুশি হয়ে যাবে। সো আমি এখন আদে খাওয়াই দিব ফার্স্টে, দেন হচ্ছে গিয়ে উনি খাবে। হোয়াট? Not me? Why you are not hungry? দেখছেন, খাইতে চায় না খালি। আচ্ছা আমি এখন ওকে খাওয়াই দিই ফার্স্টে, তারপর আপনাদেরকে বাকি বের হলে আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় যাচ্ছে। আমরা আসলে আমেরিকা আসার পরে অনেক দিন পরে বাংলাদেশে কোনো রেস্টুরেন্টের খাবার খাইছি, অ্যান্ড ওই রেস্টুরেন্টের নাম ছিল হ্যালো বাংলাদেশ, নিউ ইয়র্কে। এত মজার বিরিয়ানি আমি আসলে খুবই কম খাইছি, মানে বিরিয়ানিটা খুবই মজা ছিল, দেন পোলাও রোস্টটাও খুবই মজা ছিল। তো নিউ ইয়র্কে আছেন এমন কেউ যদি আমার ব্লগটা দেখে থাকেন, তাহলে আমি আপনাদের রিকোয়েস্ট করবো একবার হলেও হ্যালো বাংলাদেশ ওই রেস্টুরেন্টে গিয়ে আপনার বিরিয়ানিটা ট্রাই করে দেখবেন। মানে আমার জাস্ট এখনও মুখে লেগে আছে। উনি ইভেন বাসায় আসার পরেও আমাকে বলছিল যে ওই বিরিয়ানিটা আরেকবার খেতে পারলে ভালো হতো, মানে এত মজা ছিল। সো যাই হোক, আমাদের খাবার দাবার শেষ করে আমরা ফ্রেশ হয়ে বের হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি সেন্ট্রাল পার্কে। ওই পার্কটা হচ্ছে খুবই সুন্দর একটা পার্ক, আপনাদেরকে আমরা গেলে বুঝাবো। ওইখানে আপনারা হর্স রাইড করতে পারবেন, দেন ওখানে রিক্সা রাইড করতে পারবেন, দেন আরও অনেক অ্যাক্টিভিটিস করা যায়। পার্কটা
এত বড়, আপনি পুরাটা হেঁটে কখনোই শেষ করতে পারবেন না। মানে পুরা সেন্ট্রাল পার্কটাই এত সুন্দর ভেতরে, জাস্ট বলার বাইরে। আর এই যে দেখেন, আমরা গাড়ি করে সেন্ট্রাল পার্কে যাওয়ার সময় আশেপাশে এত সুন্দর সুন্দর ভিউ দেখছিলাম। তো এগুলোই হচ্ছে ইরাক একদম মুগ্ধ হয়ে দেখছিল। ও তো কোনো মতেই বসবে না, ওই অবস্থা, খালি জানালার পাশে হাত দিয়ে দেখে আছে। আর আদ্বিকা পিছনে বসছে, আদ্বিকা বলছে মাম্মা আমাকে ভিডিও করো। তো কিছুক্ষণ পর পর ওকে একটু দেখাচ্ছিলাম। আর এই যে দেখেন, আমরা এখন একটা ব্রিজের মধ্য দিয়ে যাচ্ছি। ব্রিজটা এত সুন্দর লাগছিল, জাস্ট বলার বাইরে। এই ব্রিজটার নাম কি আমার ঠিক জানা নেই, কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বাচ্চা নিয়ে আসলে কোথাও ঘুরতে গেলে তো তখন দেখা যায় কি আমি আর উনি আমরা দুইজনই হচ্ছে বাচ্চা টেক কেয়ার করার বিষয়টা ভাগ করে নেই। যেমন কিছুক্ষণ আমি ওকে রাখলেই কাকে, কিছুক্ষণ উনি রাখে, আমি ওকে খাবার খাইয়ে দিলে উনি কোলে নেয়। তো ওই জিনিসটা আসলে আন্ডারস্ট্যান্ডিংটা থাকা উচিত প্রত্যেকটা ফ্যামিলিতে, তাহলে দেখা যায় কি বাচ্চা নিয়ে ঘোরাটা কোনো বিষয়ই না, চাইলেই ঘোরা যায়। তো আমাদের বাংলাদেশে দেখা যায় এই জিনিসটা একদমই হয় না। দেখা যায় একটা মারই সব কিছু হ্যান্ডেল করতে হয়, মানে খাওয়ানো থেকে শুরু করে বাচ্চা ক্যারি করা থেকে শুরু করে বাচ্চাকে ঘুম পাড়ানো, প্রত্যেকটা ছোটোখাটো কেয়ার এভরিথিং একটা মাকে হ্যান্ডেল করতে হয়। তো এই জন্যই আসলে প্রত্যেকটা মায়েরই কষ্ট হয়ে যায় বাচ্চা নিয়ে বাইরে ঘুরতে যাওয়া। তো এই জিনিসটা আসলে আমরা সবসময় লক্ষ্য রাখি। তো যেমন দেখা যায় এখন আদ্বিকা বড় হয়েছে, এখন আদ্বিকাও হেল্প করে অনেক। যেমন আমি আর উনি যদি কোনো ছবি তুলি বা পিকচার তুলি, তখন ও ইরাকে স্ট্রলারে থাকলে আদ্বিকা ওকে দেখে, আদ্বিকা ওকে টেক কেয়ার করে। বা বাসায় থাকলেও আমরা যদি খাবার দাবার খাই, আদ্বিকা ওকে টেক কেয়ার করে, ওকে দেখে রাখে। আমি বাথরুমে গেলে আদ্বিকা দেখে। তো ওই জিনিসটা আসলে ফ্যামিলির মধ্যে এই কাজ ভাগ করে নেওয়ার জিনিসটা থাকা উচিত, তাহলে প্রত্যেকটা মায়েরই লাইফটা এনজয় করাটা এতটা ডিফিকাল্ট হয়ে যাবে না। আর এই যে দেখেন, এর ঘুম আসছে এখন, সেজন্যও কান্না করতেছিল একটু। তো ওকে আমি সেজন্য কোলে নিয়ে একটু ফিডিং করায় ঘুম পাড়ানো ট্রাই করতেছিলাম। আর এই যে দেখেন, আমরা প্রায় চলে আসছি। এখানে এত বড় বড় বিল্ডিংস দেখা যাচ্ছে, জাস্ট বলার বাইরে। পুরা সিটিটা এত সুন্দর, মানে না দেখলে বোঝা যাবে না। আমরা এর আগের বার যখন 2023-তে আমেরিকা আসছিলাম নিউ ইয়র্কে, তখনও কিন্তু আমরা আদ্বিকাকে নিয়ে সেন্ট্রাল পার্কে আসছিলাম। অ্যান্ড তখন আমরা খুবই এনজয় করছি। তো ভাবলাম যে ইরাইকাকে নিয়ে যেহেতু আসছি, ভাবলাম এবারও যাই, গিয়ে আর ইরাইকাকেও দেখাই। আসলে প্রত্যেকটা বেবি নিয়েই হচ্ছে ট্রাভেল করার এক্সপিরিয়েন্সটা নিউ হয়। কারণ হচ্ছে আদ্বিকাকে নিয়ে যখন আসছিলাম তখন এক্সপিরিয়েন্সটাও আলাদা ছিল। অ্যান্ড এখন ইরাইকা আর আদ্বিকা দুজনকে একসাথে নিয়ে আসছি, এখনের এক্সপিরিয়েন্সটাও ডিফারেন্ট। কারণ হচ্ছে আমরা নতুনভাবে সব কিছু এক্সপ্লোর করতে পছন্দ করি। যেই জায়গায় একবার গেছি সেই জায়গায় যে ইরাইকাকে নিয়ে যাব না তা কিন্তু না। Friends found something to show friends, especially Spider movie, strawberry with all of it. It's a meter. By walking takes 3-4 hours if you want. I give a rickshaw. I take through the park. Whenever you come here, I give you stop. You can go down, take pictures like walk. Which is favorite. How much time do you have? Yeah. Abhi, you want which ride? You want like horse ride? We don't have a horse right now. It's hot for us. Oh, don't have. We want the rickshaw. We have the rickshaw. Get your black one. This one is not working right now. It's very hot for them. They are outside. Oh, that's why it's not working. So, how much is that you charge? For 1 hour? Do you want to give it flat rate like right away? How about you make it here? 1 hour, 1 hour. How much? Usually 1 hour is 285 for 2 people. Do an hour to I give for 150 for all of you. I'll show you park and take you back to town for free. Where do you want to go? 1 hour is 150. এই যে দেখতে পাচ্ছেন, উনি রিক্সা বুক করতেছিল এখানে রিক্সাতে ওরা বলতেছে যে 1 আওয়ার $150 করে নিবে। পরে দিয়ে উনি কি করলো, অনেক কথাটা বললে 40 মিনিটের জন্য বুক করলো। অ্যান্ড এই 40 মিনিটের জন্য কিন্তু $100 ওরা চার্জ করছে। মানে ভাবতে পারেন আপনি যে রিক্সা আমরা 30-40 টাকা দিয়ে বাংলাদেশে মানে ট্রাভেল করি, চড়ি, সেটা কিন্তু আপনি যদি নিউ ইয়র্কে চালান সেক্ষেত্রে আপনার চার্জ হয়ে যাবে হিউজ, অনেক বেশি। এবং 40 মিনিটের জন্য $100 মানে এটা অনেক।
তো তারপরও আসলে হচ্ছে একটা কথা আছে না যে শখের তোলা 80 টাকা, ওরকম একটা কথা আছে, ওই জিনিসটাই হলো। তো আদ্বিকা শখ করছে যে ও হর্স রাইড করবে। তো যেহেতু হর্স রাইড করা যাচ্ছে না, এখানে অনেক বেশি গরম পড়তেছিল সেই দিন, তো অনেক বেশি হট ওয়েদারের কারণে হচ্ছে আপনার ওরা হর্স রাইড করাচ্ছে না, মানে হর্স নিয়ে ওরা বের হয় নাই, কারণ হচ্ছে হর্সগুলো টায়ার্ড হয়ে যাবে অ্যান্ড হচ্ছে গিয়ে ওরা মানে রাইড করতে পারবে না বেশিক্ষণ। তো দ্যাটস ওয়াই ওদেরকে আর বের করার নাই। তো আমরা যেহেতু হর্স রাইড করতে পারতেছি না, উনি বলতেছে ফাইন তাহলে হচ্ছে আপনার রিক্সা রাইডটা করি। তো আসলে রিক্সা রাইডটাও খারাপ ছিল না, অনেক এনজয় করছে আমরা আসলে বাচ্চা নিয়ে আমাদের পক্ষে পুরা আপনার সেন্ট্রাল পার্কটা ঘুরে দেখা পসিবল হতো না হয়তোবা। তো এই যে দেখতে পাচ্ছেন উনি আমাদেরকে রিক্সা চালাচ্ছিল, ঠিক সাথে সাথে বলছিল, এক্সপ্লেন করছিল কোন জায়গায় কি মানে আছে অ্যান্ড ওই জিনিসটা কত সালে ওরা স্থাপন করছে সব কিছু। আসলে এই রিক্সা রাইডার যে ছিল উনি আমাদেরকে এক্সপ্লেন করতেছিল অ্যান্ড উনি কোনো সুন্দর সুন্দর কোনো স্পট দেখলে আমাদেরকে বলছিল যে এখানে কি তোরা নেমে পিকচার তুলবি কিনা। তো ওই জিনিসটা আসলে খুবই হেল্পফুল হয়েছে আমাদের জন্য। যেমন আমরা যদি রিক্সা রাইডটা না নিতাম তাহলে আমরা সেন্ট্রাল পার্কে এত ভেতরে যেতে পারতাম না, দেন না গেলে আমরা এত সুন্দর সুন্দর স্পটগুলো দেখতে পারতাম না অ্যান্ড পিকচার তোলা তো অনেক দূরের কথা। তো সেই জন্য এই রিক্সা রাইডটা আসলে নেওয়াটা পোষাইছে। যদি আসলে শখ করে আপনি চড়তে চান তাহলে $100 ফর 40 মিনিট এটা আপনার জন্য মানে ওয়ার্থ ইট। বাট আপনি যদি মনে করেন যে না আমি এত টাকা দিয়ে রিক্সা চড়বো না, মানে যতটুকু আমি পায়ে হেঁটে দেখতে পারি ততটুকুই দেখবো, তা দেন ইটস ওকে, ইটস আপ টু ইউ। তো এখন আমি আপনাদেরকে সেন্ট্রাল পার্ক নিয়ে কিছু বলি, কারণ অনেকে হয়তো জানে না যে সেন্ট্রাল পার্কটা কোথায় বা এটা কেমন। সো সেন্ট্রাল পার্কটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির একদম অনেক ফেমাস একটা প্লেস, মানে একদম বিখ্যাত একটা পার্ক যেটাকে বলে, যেটা হচ্ছে ম্যানহাটানের একদম মাঝখানে অবস্থিত। এই পার্কের চারপাশে এত উঁচু উঁচু বিল্ডিং আছে যেটা আমি অলরেডি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি। তো উঁচু উঁচু বিল্ডিং, ব্যস্ত শহর, ট্রাফিক, কোলাহল, এগুলোর মাঝখানেও এই পার্কে আসলে আপনি একটা সুন্দর শান্তির নিঃশ্বাস নিতে পারবেন সবুজ পরিবেশে। তো সেজন্যই এই পার্কটাকে অনেকেই খুবই পছন্দ করে, নিউ ইয়র্কের মানুষরা খুবই পছন্দ করে। এখন বলি আপনাদেরকে এই পার্কের ডিটেলস কিছু। তো এই পার্কের আয়তন হচ্ছে আপনার 843 একর, তার মানে কত বড় আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন। যেখানে হাঁটার জন্য রাস্তা থাকবে, লেক আছে, খেলার মাঠ, বাগান, দেন বেবিদের জন্য প্লে গ্রাউন্ড, এমনকি চিড়িয়াখানাও কিন্তু আছে এখানে। তো সেই জন্যই বললাম যে আপনারা যদি এখানে আপনার পায়ে হেঁটে পুরো সেন্ট্রাল পার্কটা ঘোরার চেষ্টা করে দেখেন তাহলে কিন্তু আপনারা একদমই পসিবল না, পারবেন না। এখানে কিছু না কিছুর একটা হেল্প আপনাদের নিতেই হবে। তার মানে এই যে দেখতে পাচ্ছেন উনি কিন্তু 40 মিনিট আমাদেরকে যে ঘোরাবে, এই 40 মিনিটে কিন্তু ওনারা আমাদেরকে পুরো পার্কটা কিন্তু কভার করবে না, একটা সাইড আমাদেরকে জাস্ট ঘুরিয়ে দেখাবে। তো এটা আসলে সেই জন্য টাইম যত বাড়ায় সেই জন্য ওদের টাকার অ্যামাউন্টটাও বেড়ে যায়। অ্যান্ড এখানে যে আসলে মানুষ শুধুমাত্র ঘুরতে আসে তা কিন্তু না, এখানে চাইলে আপনি হাঁটতে পারেন, জগিং করতে পারেন, কেউ কেউ সাইকেল চালায়, কেউ কেউ অথবা বসে বসে এনজয় করে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কেউ মাটিতে ঘাসে বসে আছে, কেউ এখানে সিট আছে ওখানে বসে আছে, বসে বসে এনজয় করতেছে প্রাকৃতিক সব কিছু। তো সেন্ট্রাল পার্কের এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আরেকটা সুন্দর দিক হলো এখানে কিন্তু বছরের 4টা ঋতুতেই পার্কের মধ্যে বিভিন্ন রকমের আপনি সৌন্দর্য উপভোগ করতে পারবেন, মানে 4 ঋতুতে 4 রকমের সৌন্দর্য আপনি পাবেন। যেমন এখানে স্প্রিং সিজন যখন আসে তখন কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে এখানে, এগুলোতে ফুল ফোটে, তো দেখতে তখন খুবই সুন্দর লাগে। অনেক দূর দূর থেকে কিন্তু মানুষ আসে তখন এখানে পার্কে পিকচার তোলার জন্য। যেমন আমরা এবার আসতে চেয়েছিলাম বাট আমাদের পক্ষে পসিবল হয়নি। হোপসো নেক্সট ইয়ার আমরা অবশ্যই আসবো স্প্রিংয়ে, তখন আপনাদেরকে দেখাবো যে স্প্রিংয়ে সেন্ট্রাল পার্কের সৌন্দর্যটা কেমন থাকে। দেন হচ্ছে গিয়ে এই যে সামারে কত মানুষ আসছে এখানে ঘোরাফেরা করার জন্য, জগিং করার জন্য। দেন অটামের মধ্যে আবার গাছপালাগুলো লাল হয়ে যায়, হলুদ হয়ে যায়, গাছের পাতাগুলো পড়ে যাওয়ার টাইম হয় তখনও অন্যরকম একটা সৌন্দর্য থাকে, কাজ করে। আবার যখন উইন্টার চলে আসে তখন একদম পার্কটাই বরফে ঢেকে যায় অ্যান্ড হচ্ছে পুরো সব গাছের পাতাগুলো ঝরে যায়, তখনও অন্যরকম একটা সৌন্দর্য কাজ করে। তো আসলে এই মানে পুরো পার্কটাই এত সুন্দর, 4 রকমের সিজনের মধ্যে 4 রকমের পার্ক আপনারা দেখতে পারবেন। সো এই যে আমরা একটা স্পেসে চলে আসছি, ও আমাদেরকে বলছিল যে এই জায়গাটা খুবই সুন্দর, তোরা যদি চাস এখানে কিছুক্ষণ নেমে পিকচার তুলতে পারিস অথবা এক্সপ্লোর করতে পারিস পুরো জায়গাটা। দেন আমরা নেমে গেছি। এই জায়গাটাতে আমাদেরকে
টাইম দিয়েছে 10 মিনিটস। তো 10 মিনিটসের মধ্যে আসলে এই জায়গাটা পুরো জায়গাটা কভার করাটা পসিবল হচ্ছিল না, বাট তারপরে যতটুকু পারছি চেষ্টা করছি আমরা এখানে ঘুরে ঘুরে দেখার জন্য। আর সামনে একটা ফাউন্টেন ছিল, এত সুন্দর লাগছিল বলার বাইরে। আমরা এখন যে স্পটটাতে আছি, আমি যদি ভুল না করে থাকি, এটার নাম হচ্ছে ব্যাস্তাডা টেরেস এন্ড ফাউন্টেন। খুবই সুন্দর একটা জায়গা। একটু দেখেন আদি। ওকে, I will give you. Let's see. Let me check. Okay, so আদিকে হচ্ছে একটা কয়েন নিয়েছে। Show your coin. What is the wish you want to So do? আদিকে নাকি একটা উইশ করবে, উইশ করে নাকি এটা এখানে ফেলবে। Okay. Okay, no, you turn around this side and do wish and do like this. Okay? আদিকে এখানে কয়েন ফেলছে, এখানে অনেকগুলো কয়েন আছে, অনেকগুলো কয়েন। এটা হচ্ছে সেন্ট্রাল পার্কের অন্যতম সুন্দর আর জনপ্রিয় একটা জায়গা, কারণ এটাকে পার্কের হার্ট বা মিড পয়েন্ট বলা হয়, কারণ এটা পার্কের একদম মাঝামাঝি জায়গায় অবস্থিত। অ্যান্ড এখানে অনেক মানুষ আসে, দেখতে পাচ্ছেন ভিডিওতে কত মানুষ আসছে এখানে। এই ফাউন্টেন অ্যান্ড টেরেসের বিশেষত্ব হচ্ছে এটার ক্লাসিক ডিজাইন, ওপেন স্পেস এবং চারপাশে এত অসাধারণ ভিউ, জাস্ট মন মুগ্ধ করার মতো একটা জায়গা। আর পুরো জায়গাটা দেখতে অনেকটা মানে রাজকীয় লাগতেছিল, কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে সিঁড়িটা ছিল এত সুন্দর কাজ করা, জাস্ট বলার বাইরে। আর এই যে দেখেন আদ্বিকে এই দিক দিয়ে একটা প্রিন্সেস দেখছে, আমাকে বলতেছে মামা কাম, আমি একটা রিয়েল লাইফ প্রিন্সেস দেখছি, তোমাকে সেটা দেখাবো, কাম। তো আমি সেজন্য সেদিক দিয়ে গেলাম। আর এই যে দেখেন উপরে মানে সিলিংটা এত সুন্দর লাগছে, মাই গুডনেস, জাস্ট বলার বাইরে। আর এখানে দেখেন মানে একজনে গিটার নিয়ে সুন্দর গান করতেছিল, তো আমি ওটা কিছুক্ষণ দেখলাম। আদ্বিকা আমাকে ডাকছিল ওই দিক থেকে যে মাম্মা এদিকে আসো, তোমাকে প্রিন্সেস দেখাবো আমি। তো আমি সেজন্য গেলাম। পরে দিয়ে দেখি একটা মেয়ে সেখানে ফটোশ্যুট করতেছে, মেবি কোনো ড্রেসের। তো আমি সেজন্য আস্তে আস্তে ওকে বলছিলাম যে মামা ও তো ফটোশ্যুট করছে, আমাদের ডিস্টার্ব করা মানে উচিত হবে না, বাট ও বললো যে না আমি পিকচার তুলবো। দেন আমি মেয়েটাকে আবার রিকোয়েস্ট করলাম যে আসলে আমার মেয়ে তোমার সাথে পিকচার তুলতে চাচ্ছে, ইজ ইট ওকে? তো ও বললো যে অফকোর্স, ওয়াই নট। দেন মানে মেয়েটা খুবই হাম্বল ছিল, খুবই সুইট ছিল, সেজন্য ওকে আবার ডেকে ওর সাথে পিকচার তুললো। মেয়েটাকে আসলেই দেখতে প্রিন্সেসের মতো লাগছিল, ড্রেসটা এত সুন্দর ছিল। আদ্বিকা সেজন্য দূর থেকে দেখে দৌড়াই গেছে পিকচার তোলার জন্য মেয়েটার সাথে। যাই হোক, ও খুশি হয়েছে। লুক এট দিস, আমরা কোথায় আসছি? এটা মানে উপরের জায়গাটা এত সুন্দর, সিলিংটা ওয়াও, জাস্ট অনেক সুন্দর। আর এর থেকে বড় কথা হচ্ছে এখানে একটা প্রিন্সেস দেখছে আদ্বিকা, তো অনেকক্ষণ ধরে বলতেছিল যে আই ওয়ান্ট টু টেক পিকচার উইথ হার। অ্যাকচুয়ালি ফটোশুট করতেছিল, বাট আদ্বিকা তো বুঝতেছে না, আদ্বিকা ভাবতেছে হয়তো রিয়েল লাইফ প্রিন্সেস, সো দ্যাটস ওয়াই ও বলতেছিল যে আই ওয়ান্ট টু টেক পিকচার। সো দেন আমি বললাম যে আমি কি রিকোয়েস্ট করছি যে অ্যাকচুয়ালি মাই ডটার ওয়ান্ট টু টেক পিকচার উইথ ইউ, ক্যান আই টেক? তো ওরা বলছে, ওরা অনেক বেশি হাম্বল ছিল, ওরা বলছে ইয়েস অফকোর্স ক্যান। জায়গাটা অনেক সুন্দর ছিল। সময় কাটানোর জায়গার অভাব নাই। নিউইয়র্ক হচ্ছে একদম বেস্ট। Really? Look, I know you want to take picture, that's why I request her. যাই হোক, আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। সেই জায়গাটার মধ্যে যে ফাউন্টেন ছিল, ওই ফাউন্টেনের উপরে একটা মূর্তি ছিল। ওই মূর্তিটাকে নাকি অ্যাঞ্জেল অফ দ্য ওয়াটার বলে, ওই নামে হচ্ছে পরিচিত ওই মূর্তিটা। অ্যান্ড ওটা নাকি 1873 সালে তৈরি করা হয়েছিল। অ্যান্ড ওই মূর্তির মধ্যে নাকি একটা অ্যাঞ্জেল আছে, যেটা হচ্ছে পুরো পার্কের মধ্যে পিসফুল একটা পরিবেশ সৃষ্টি করে। তো এই রাইডারটাই আমাদেরকে সব কিছু বলতেছিল, এক্সপ্লেন করতেছিল। এখানে অনেকে প্রপোজ করতে আসে, কেউ যদি নো করে তাহলে হচ্ছে এখানে একটা পুল আছে, ওখানে জাম্প করে ফেলে, জাস্ট জোকস অ্যাপার্ট। সো এইখানে দেখা একটা সুন্দর হচ্ছে কি ব্রিজ দেখা যাচ্ছে। এই জায়গাটাতে নাকি হচ্ছে স্পাইডারম্যান 3 শুটিং করছে এখানে, মুভিটার শুটিং। হ্যাঁ, আর এখানে এই যে চেরি ব্লসমের যখন হচ্ছে গিয়ে সিজন আসে, এদিকে নামবো না কোন দিকে? এদিকে নামবো, এদিকে নামবো মনে হয়, ওই যে ওই দিক দিয়ে
ব্লসমের সিজনটা আসে তখন এখানে অনেক আজকে তোমার শুট নষ্ট হয়ে যাবে না। লুক এট দিস, এদিকে ভিউটা কি সুন্দর দেখেন। এই লুক এট দিস, ভিউটা দেখেন কি সুন্দর। এরপর দেখেন রাইডারটা আমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে আসছে। জায়গাটা খুবই সুন্দর ছিল, একটা লেকের মতো জায়গা ছিল। দেন পাশে হচ্ছে একটা ব্রিজ ছিল, ওই ব্রিজটার নামটা নাকি দিছে স্পাইডার ব্রিজ। পানি হলেও জিনিসটা সত্যি যে এখানে স্পাইডারম্যান 3 এর শুটিং হয়েছিল, দ্যাটস ওয়াই এখানে এই ব্রিজটার নাম স্পাইডার ব্রিজ দিছে নাকি। যাই হোক, আমরা আসলে এই জায়গাটাতে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করি নাই, জাস্ট কয়েকটা পিকচার তুলেই চলে আসছি। অ্যান্ড ওইখানে ব্রিজের ওইখানেও যাই নাই, ভাবছি যে আবার অন্য কখনো যদি কখনো আসি এই সেন্ট্রাল পার্কে তখন যাব ব্রিজে। বাট এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে কাইন্ড অফ, তো চেষ্টা করছি একটু দিনের আলো থাকতে যাতে সবগুলো স্পট আমরা কভার করতে পারি। এরপর আমরা চলে আসি রিক্সাতে। এরপর আর আসলে রিক্সা থেকে মানে আমরা নামি নাই, কারণ হচ্ছে ইরাইকার খুবই ঘুম পাচ্ছিল, তো সেজন্য খুবই ট্যান্ট্রাম শো করতেছিল ওনাকে। তো উনি বলতেছিল যে আচ্ছা ঠিক আছে, এবার আমরা খালি রিক্সা দিয়ে পুরো সেন্ট্রাল পার্কটা যতটা সময় আছে আর কি, ততটা সময় খালি সেন্ট্রাল পার্কটা ঘুরে ঘুরে দেখি। আমাদেরকে রাইডার বলছিল যে এখানে নামবা কিনা ওখানে নামবা কিনা, আমরা বললাম যে না ইটস ওকে, আমরা এবার আর নামবো না, মানে জাস্ট ঘুরে ঘুরে দেখি আমরা। আর রিক্সা রাইডটা আসলে খুবই মানে মজা লাগছিল, কারণ হচ্ছে যেহেতু গরম একটা ওয়েদার ছিল, তো সেখানে যে রিক্সা চলার সময় একটা বাতাস পাচ্ছিলাম, ওটাতেই খুবই ভালো লাগছিল। আর এই যে দেখেন এই রাইডারটা আমাদেরকে সব কিছু এক্সপ্লেন করতেছিল, মানে কোন জায়গায় কোন জিনিসটা আছে, দেন কত সালে কি মানে স্থাপন করা হয়েছে, দেন হচ্ছে কে কত টাকা মানে এখানে ইনভেস্ট করছে এই পার্কটাতে, সব কিছু আমাদেরকে বলছিল। এগুলো আসলে আমরা যদি বই না পড়ি বা যদি গুগলে সার্চ না করি তাহলে তো আমাদের পক্ষে জানা পসিবল না, বাট ওটা ছাড়াই আমরা খুব সুন্দরভাবে ওনার থেকে জানতে পারছিলাম সব, সেজন্য জিনিসটা আসলে খুবই ভালো লাগছে। আর এই যে দেখেন এই জায়গাটা এত সুন্দর, সূর্য যখন মানে ডুবে যাচ্ছিল এত সুন্দর লাগছিল এই জায়গা থেকে ভিউটা, জাস্ট বলার বাইরে। পরে উনি আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি কি তোর থেকে একটা পিকচার তুলে দিব এখানে, দেন আমরা ওনাকে দিয়ে কয়েকটা পিকচারও তুলাইলাম ওই জায়গাটাতে রিক্সায় বসে। পিকচারগুলোও খুবই ভালো আসছে। আসলে আমার এই ভিডিও করা, পিকচার তোলা এগুলো হচ্ছে গিয়ে এই যে ছোটোখাটো কিছু মেমোরিজ, এগুলোকে হোল্ড করে রাখার জন্য। কারণ হচ্ছে দেখা যায় আমরা অনেক বছর পরে এই ভিডিওগুলো যখন দেখব তখন আমাদের সব কিছু আবার নতুন করে মনে পড়বে যে হ্যাঁ এই জায়গায় এটা করেছিলাম, ওই জায়গায় গিয়েছিলাম, আদ্বিকারা যখন ছোট ছিল তখন এই জায়গাটাতে ওদেরকে নিয়ে এনজয় করছিলাম। এই জিনিসগুলোর জন্য আসলে আমার এই ভিডিও করে রাখা, ছবি তুলে রাখা। অনেকে হয়তো এই জিনিসটাকে অন্য চোখেও দেখতে পারে যে সব কিছু ভিডিও কেন করতে হয়, সব কিছু কেন ছবি তুলে রাখতে হয়। আসলে এক একজনের চিন্তাধারা এক এক রকম, সবার চিন্তাধারা যে সেম হবে তা কিন্তু না। আমাদের সবার মধ্যে এই ডিফারেন্সটা আছে বলে আমরা আলাদা আলাদা মানুষ, না হলে সবাইকে একই রকম লাগতো, একই ধাঁচের লাগতো। যাই হোক, পুরো সেন্ট্রাল পার্কটা ঘুরতে ঘুরতে আমাদের একদম রাত হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে এখনো একটু একটু আপনার আলো দেখা যাচ্ছে। আমেরিকাতে সামারের টাইমটাতে দেখা যায় 8টা-9টা বাজে এরকম আলো দেখা যায় একটু একটু করে। লুক এট দিস, এই ফান্টার হচ্ছে একটা ওয়াটার বোতল নিছি এই শপটা থেকে, ওরা হচ্ছে $10 নিছে, মানে আমরা হোটেলে নিয়েছিলাম হচ্ছে একটা বোতল $4 করে, আর এখানে হচ্ছে গিয়ে একটা $5। সো লুক এট দিস, কি পরিমাণ এক্সপেন্সিভ এখানে। আমেরিকাতে আসলে জীবনযাত্রার মান যতটা সুন্দর ততটাই এক্সপেন্সিভ, সেটা হোক আপনারা একটা পানির বোতল অথবা রিক্সা রাইড, এগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন। সো এই আর কি, আমরা পুরো সেন্ট্রাল পার্কটা ঘুরে দেখছি। সো আমার ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।